জেবিএল। আজ যে নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন ব্লুটুথ স্পিকার। একসময় সেই নামই ছিল পেশাদার অডিও আর হাইফাই দুনিয়ার এক কিংবদন্তি। সিনেমা হল থেকে রেকর্ডিং স্টুডিও, অডিও ফাইলদের ঘর, সর্বত্রই ছিল জেবিএল এর দাপট। কিন্তু সেই ব্র্যান্ড আজ কেন এতটাই বদলে গেল? মালিকানা বদলানোর সঙ্গে কি বদলে গেল জেবিএল এর আত্মপরিচয়ও? 2017 সালে স্যামসাং এর হাতে যাওয়ার পর কি জেবিএল নতুন বাজার পেল, নাকি হারাতে শুরু করলো তার ঐতিহাসিক চরিত্র? আর যদি জেবিএল এখনো হারম্যানের অধীনেই স্বাধীনভাবে চলতো, তাহলে আজকের জেবিএল কি একেবারেই অন্যরকম হতে পারত? একদিকে পুরনো জেবিএল L100 এর স্মৃতি, অন্যদিকে সমুদ্র সৈকতে তরুণ প্রজন্মের হাতে আধুনিক পোর্টেবল স্পিকার। এই দুই ছবির মাঝখানে লুকিয়ে আছে একটি বিশাল কর্পোরেট পরিবর্তনের গল্প। প্রশ্ন একটাই, জেবিএল কি শুধু তার ব্যবসার ধরন বদলেছে, নাকি হারিয়ে ফেলেছে তার একসময়ের অডিও আত্মা? একটা সিনেমা হল, আলো নিভে গেছে, পর্দায় সিনেমা শুরু হতে চলেছে। কয়েক মুহূর্তের মধ্যেই হল জুড়ে ভেসে উঠবে সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিস্ফোরণের শব্দ, গাড়ির ইঞ্জিনের গর্জন কিংবা কোনো চরিত্রের নিঃশব্দ কান্না। দর্শক হয়তো পর্দার দিকে তাকিয়েই থাকবেন, কিন্তু সেই শব্দগুলি কোথা থেকে আসছে তা নিয়ে হয়তো কেউই ভাববেন না। সেই শব্দের পেছনে থাকতে পারে একটিই নাম, জেবিএল। আবার কয়েক কিলোমিটার দূরে কোনো অডিও ফাইলের ঘরে হয়তো বছরের পর বছর যত্নে রাখা জেবিএল L100 স্পিকার থেকে বাজছে পুরনো কোনো গান। সেই শব্দের মধ্যে একজন শ্রোতা খুঁজে পাচ্ছেন জীবনের যৌবন, পুরনো স্মৃতি কিংবা এমন এক সময়কে যখন জেবিএল নামটা শুধু একটি ব্র্যান্ড ছিল না, ছিল একটি নির্দিষ্ট ধরনের শব্দের প্রতিশ্রুতি। আর একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কোনো সমুদ্র সৈকতে একজন তরুণ স্মার্টফোনের সঙ্গে একটি উজ্জ্বল রঙের জেবিএল ব্লুটুথ স্পিকার কানেক্ট করে বন্ধুদের সঙ্গে গান শুনছেন। তিনটি দৃশ্য, তিন ধরনের শ্রোতা, তিন ধরনের পণ্য, কিন্তু ব্র্যান্ড একটাই, জেবিএল। আর এখানেই শুরু হয় একটি বড় প্রশ্ন, জেবিএল কি এখনো সেই জেবিএল আছে যে জেবিএল একসময় আমেরিকার অডিও জগতের অন্যতম শ্রেষ্ঠ নাম ছিল? নাকি মালিকানা বদলের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডের আত্মপরিচয় বদলে গেছে? এখানে একটি কথা শুরুতেই পরিষ্কার করা দরকার, স্যামসাং এর মালিকানায় জেবিএল এর প্রতিটি পরিবর্তনকে সরাসরি নেতিবাচক বলা ঠিক হবে না, বরং প্রশ্নটা আরো গভীর। প্রশ্নটা হলো, একটি ঐতিহাসিক অডিও ব্র্যান্ড যখন এমন একটি বিশাল কর্পোরেট প্রতিষ্ঠানের অংশ হয়ে যায় যার ব্যবসার কেন্দ্র অডিও নয়, তখন সেই ব্র্যান্ডের সাংস্কৃতিক অগ্রাধিকার কি বদলে যাওয়া স্বাভাবিক? সম্ভবত উত্তরটা লুকিয়ে আছে জেবিএল এর ইতিহাসের মধ্যেই। 1946 যে গল্প শুরু হয়েছিল সিনেমার শব্দ দিয়ে, জেবিএল এর গল্প শুরু হয় 1946 সালে লস অ্যাঞ্জেলেসে। জেবিএল এর প্রতিষ্ঠাতা তখন ইতিমধ্যে সিনেমা এবং ব্রডকাস্ট অডিও প্রযুক্তির সঙ্গে যুক্ত ছিলেন। জেবিএল এর জন্মই হয়েছিল এমন এক সময় যখন সিনেমার শব্দ কেবল বিনোদনের অংশ ছিল না, এটি ছিল প্রযুক্তিগত বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। জেবিএল এর লক্ষ্য ছিল পরিষ্কার, শুধু শব্দ তৈরি করা নয়, এমন এক শব্দ তৈরি করা যা বড় জায়গায়, সিনেমা হলে, স্টুডিওতে এবং পেশাদার পরিবেশে নির্ভরযোগ্যভাবে কাজ করবে। এরপর কয়েক দশকে জেবিএল তৈরি করে এমন সব লাউডস্পিকার ও স্টুডিও মনিটর যেগুলো অডিও শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্টুডিওতে তাদের মনিটর দিয়ে রেকর্ড তৈরি হয়েছে, সিনেমা হলে তাদের সিস্টেম দিয়ে দর্শক শব্দ অনুভব করেছেন, আর বাড়িতে তাদের লাউডস্পিকার দিয়ে অডিও ফাইলরা গান শুনেছেন। অর্থাৎ জেবিএল একই সঙ্গে ছিল পেশাদার ও কনজিউমার অডিওর একটি শক্তিশালী নাম। L100 যখন একটি স্পিকার হয়ে উঠেছিল সংস্কৃতির অংশ। জেবিএল এর ইতিহাসে L100 একটি বিশেষ নাম। এটি শুধু একটি স্পিকার ছিল না, একটি সময় এটি আমেরিকার ঘরোয়া অডিও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিল। একটি প্রজন্মের কাছে জেবিএল মানেই ছিল বড় লাউডস্পিকার, শক্তিশালী শব্দ, স্টুডিও গ্রেড প্রযুক্তির বাড়ির সংস্করণ এবং এমন এক অডিও অভিজ্ঞতা যার জন্য শ্রোতাকে সত্যিই বসে শুনতে হতো। প্যারাগনের মতো পণ্য জেবিএল এর ঐতিহ্যকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এই সময় জেবিএল এর ব্র্যান্ড পরিচয়ের কেন্দ্রে ছিল একটি বিষয়,
সাউন্ড ফার্স্ট, অর্থাৎ শব্দই ছিল মূল চরিত্র। ডিজাইন গুরুত্বপূর্ণ ছিল, ব্যবসা গুরুত্বপূর্ণ ছিল, বিক্রি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত জেবিএল এর পরিচয় তৈরি হতো তার শব্দ দিয়ে। হারম্যানের অধীনে মালিকানা বদলালো, কিন্তু চরিত্র একই রইল। সময়ের সঙ্গে জেবিএল হারমান কার্ডন এবং পরে হারমান ইন্টারন্যাশনালের অংশ হয়ে ওঠে। এখানেও মালিকানা ছিল, কর্পোরেট কাঠামো ছিল, ব্যবসায়িক লক্ষ্যও ছিল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, হারমান নিজের পরিচয়ের কেন্দ্রেই ছিল অডিও। অর্থাৎ জেবিএল এর মতো একটি বিশেষায়িত অডিও ব্র্যান্ড এমন একটি বড় প্রতিষ্ঠানের অধীনে ছিল যার ব্যবসায়িক সংস্কৃতি অডিওর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই কারণেই বলা যায় হারম্যানের অধীনে থাকার সময় জেবিএল তার ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনামূলকভাবে বেশি ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছিল। অবশ্য এটিও একটি বিশ্লেষণ, একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, কিন্তু ব্র্যান্ডের ইতিহাসের দিকে তাকালে এই ব্যাখ্যার যথেষ্ট ভিত্তি রয়েছে। তারপর এলো 2017 সাল। জেবিএল এর গল্পে সবচেয়ে বড় মোড়, স্যামসাং ইলেকট্রনিক্স প্রায় $8 বিলিয়ন চুক্তিতে হারম্যানকে অধিগ্রহণ করল। এই চুক্তির পিছনে ছিল একটি বিশাল ব্যবসায়িক হিসাব। হারম্যানের অটোমোটিভ ইলেকট্রনিক্স ব্যবসা স্যামসাং এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গাড়ির ভিতরের কানেক্টেড সিস্টেম, ইনফোটেইনমেন্ট, অডিও, ইলেকট্রনিক্স, এই বিশাল ভবিষ্যৎ বাজারে স্যামসাং নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছিল, আর হারম্যানের সঙ্গে সেই দরজাও খুলে গেল। জেবিএল চলে এলো স্যামসাং এর মালিকানায়, কিন্তু এখানে একটি কাঠামোগত পরিবর্তন ঘটে। হারম্যান ছিল মূলত অডিও কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। স্যামসাং হলো সেমিকন্ডাক্টর, ডিসপ্লে, স্মার্টফোন, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, অটোমোটিভ ইলেকট্রনিক্স আরও বহু ব্যবসায় বিস্তৃত একটি বিশাল কনগ্লোমারেট। অর্থাৎ জেবিএল এখন এমন একটি কর্পোরেট পরিবারের অংশ যেখানে অডিও গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র বিষয় নয়। ছোট অডিও ব্র্যান্ড বনাম বিশাল কনগ্লোমারেট। এখানে কোনো কোম্পানিকে দোষ দেওয়ার প্রশ্ন নেই, এটি মূলত ব্যবসার কাঠামোর প্রশ্ন। ভাবুন, একটি বিশাল পরিবারের মধ্যে একজন সদস্য অডিও নিয়ে কাজ করছেন, সেই পরিবারের অন্য সদস্যরা সেমিকন্ডাক্টর, মোবাইল ফোন, টেলিভিশন, গাড়ির প্রযুক্তি আরও বহু বিষয় নিয়ে ব্যস্ত। স্বাভাবিকভাবে প্রতিটি বিভাগের গুরুত্ব থাকবে, কিন্তু একটি ছোট অডিও ব্র্যান্ডের জন্য সেই বিশাল কর্পোরেট কাঠামোর মধ্যে যে পরিমাণ মনোযোগ বরাদ্দ করা সম্ভব তা কখনো এমন একটি প্রতিষ্ঠানের সমান হতে পারে না যার মূল পরিচয় অডিও। এটাই জেবিএল এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন। স্যামসাং কি জেবিএল কে ধ্বংস করেছে? না, বরং প্রশ্নটি হলো স্যামসাং এর মতো বিশাল প্রতিষ্ঠানের অধীনে জেবিএল এর অগ্রাধিকার কি বদলে গেছে? এবং ব্র্যান্ডটির দৃশ্যমান বাজারের উপস্থিতি দেখলে সেই প্রশ্ন আরো জোরালো হয়। জেবিএল এর নতুন মুখ, পোর্টেবল, রঙিন, ওয়্যারলেস। আর জেবিএল নামটি শুনলে অনেকের প্রথমেই মনে পড়ে ছোট বা মাঝারি আকারের ব্লুটুথ স্পিকার। রঙিন, পোর্টেবল, জলরোধী, স্মার্টফোনের সঙ্গে সহজে কানেক্টেড করা যায়, বন্ধুদের সঙ্গে বাইরে নিয়ে যাওয়া যায়, সৈকতে, পার্কে, বাড়িতে, পার্টিতে, সব জায়গায় ব্যবহার করা যায়। এটি নিঃসন্দেহে একটি বিশাল বাণিজ্যিক সাফল্যের গল্প। জেবিএল এখন এমন এক প্রজন্মের কাছে পৌঁছেছে যারা হয়তো কখনো L100 এর সামনে বসে গান শোনেনি। তারা জানে জেবিএল মানে ব্লুটুথ স্পিকার, তারা জানে জেবিএল মানে পোর্টেবল মিউজিক, তারা জানে জেবিএল মানে লাইফস্টাইল অডিও। এটি জেবিএল এর পতন নয়, কিন্তু এটি জেবিএল এর পরিচয়ের পরিবর্তন। তাহলে কি পুরনো জেবিএল হারিয়ে গেছে? না, পুরোপুরি নয়। আজও জেবিএল প্রফেশনাল সিনেমা, স্টুডিও ও পেশাদার অডিও জগতে কাজ করছে। সিনেমা হলের সাউন্ড সিস্টেমে জেবিএল এর উপস্থিতি রয়েছে, স্টুডিও মনিটরও রয়েছে। পুরনো জেবিএল স্পিকার এখনো অডিও ফাইলদের সংগ্রহে রয়েছে, কিন্তু সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বদলে গেছে। একসময় জেবিএল এর নাম শুনলে একজন অডিও ফাইলের চোখে যে ছবি ভেসে উঠত, আজ একজন তরুণের কাছে সেই ছবিটা হতে পারে একটি ব্লুটুথ স্পিকার। একই ব্র্যান্ড, কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানসিক ছবি। একটি বিকল্প ইতিহাস কল্পনা করুন। এবার একটি কল্পনা করা যাক, যদি হারমান ইন্টারন্যাশনাল এখনো স্বাধীন থাকতো, যদি জেবিএল এখনো এমন একটি প্রতিষ্ঠানের অধীনে থাকতো যার মূল ব্যবসায়িক পরিচয় অডিও, তাহলে কি জেবিএল আজও L100 এর মতো উচ্চমানের স্পিকারকে ব্র্যান্ডের সাংস্কৃতিক কেন্দ্রে রাখতো? হয়তো জেবিএল এর পোর্টেবল স্পিকার ব্যবসাও থাকতো, হয়তো ব্লুটুথ এবং ওয়্যারলেস অডিও থাকতো, কিন্তু সঙ্গে হাই এন্ড কনজিউমার অডিও, প্রফেশনাল অডিও এবং স্টুডিও মনিটরিং এর ওপর আরো বেশি জোর থাকতে পারত। এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি একটি দৃশ্যমান ব্যবসায়িক প্রবণতা এবং মালিকানার কাঠামো থেকে তৈরি একটি যুক্তি নির্ভর অনুমান।
কারণ ইতিহাস আমাদের দেখায় মালিকানা শুধু অর্থের প্রবাহ বদলায় না, অনেক সময় বদলে দেয় প্রতিষ্ঠানের অগ্রাধিকার। শুধু জেবিএল নয়, গোটা অডিও শিল্পের গল্প। জেবিএল এর ঘটনা আসলে আরো বড় একটি গল্পের অংশ। সনির হাইফাই বিভাগ, পায়োনিয়ারের কনজিউমার অডিও ব্যবসা, আরও বহু নাম। 20 শতকের দ্বিতীয়ার্ধে অসংখ্য স্বাধীন অডিও কোম্পানি ছিল। তাদের কারো মূল শক্তি ছিল অ্যাম্পলিফায়ার, কারো স্পিকার, কারোর টার্ন টেবল, কারো টেপ ডেক। তাদের প্রত্যেকের ছিল নিজস্ব প্রযুক্তিগত দর্শন, নিজস্ব শব্দ, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কারখানার নিজস্ব ইঞ্জিনিয়ার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাজার বদলেছে, স্বাধীন প্রতিষ্ঠানগুলি বড় কর্পোরেট কাঠামোর অংশ হয়েছে। নামগুলো টিকে গেছে, কিন্তু স্বাধীনতার অনেকটাই হারিয়ে গেছে। তাহলে প্রশ্ন থাকছে, জেবিএল এর মৃত্যু কি সত্যিই হয়েছে? সম্ভবত এখানে মৃত্যু শব্দটি আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। জেবিএল এখনো আছে, জেবিএল এখনো বিক্রি হচ্ছে, জেবিএল এখনো সিনেমায় শব্দ তৈরি করছে, জেবিএল এখনো স্টুডিওতে কাজ করছে, জেবিএল এখনো কোটি কোটি মানুষের কাছে পরিচিত। কিন্তু একটি ব্র্যান্ডের শারীরিক অস্তিত্ব আর তার সাংস্কৃতিক পরিচয় এক জিনিস নয়। আর সবশেষে প্রশ্নটা আরো কঠিন। আজ যদি কেউ জেবিএল এর নাম শুনে প্রথমে একটি ব্লুটুথ স্পিকারের কথা ভাবেন, তাহলে কি সেটি জেবিএল এর পরাজয়? অবশ্যই নয়। কারণ কোনো ব্র্যান্ডের সবচেয়ে বড় সাফল্যই হলো নতুন প্রজন্মের কাছে পৌঁছতে পারা। কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, এই ব্র্যান্ডের জন্ম হয়েছিল এক অন্য পৃথিবীতে, একটি পৃথিবী যেখানে শব্দই ছিল একটি শিল্প। আর এটি সেই সময়ের গল্প যখন অডিও ব্র্যান্ডের পরিচয় তৈরি হতো তার শব্দ দিয়ে। আজ ব্র্যান্ডটি অন্য মালিকানায়, কারখানার অনেক গল্প অতীত, শ্রোতাদের প্রজন্ম বদলেছে, কিন্তু জেবিএল এর পুরনো যন্ত্রগুলি এখনো বাজে। সেই শব্দ আমাদের মনে করিয়ে দেয়, কিছু ব্র্যান্ড বাজার থেকে হারিয়ে যায় না, তারা শুধু বদলে যায়। আর কখনো কখনো তাদের পুরনো পরিচয়টি বেঁচে থাকে মানুষের স্মৃতিতে। জেবিএল এর ক্ষেত্রেও হয়তো সেটাই সবচেয়ে আবেগঘন সত্য। যন্ত্রগুলি এখনো আছে, শব্দ এখনো আছে, ব্র্যান্ডও আছে, শুধু সেই পুরনো পৃথিবীটা আর নেই। হাই নিউজ নেটওয়ার্ক।